স্বাগত সান্ধ্য বাজারে। পুরো আয়োজন নিয়ে আপনাদের সঙ্গে আছি আমি তাসওয়ার নাফি এবং আমি জেনিসিয়া বর্ণা। ফ্লাইওভার থেকে রাজধানী দিয়ে নাইমা এখানে আসছি, মেট্রো রেল দিয়ে যাব। এখন থেকে মেট্রো রেল অফ। সকাল থেকে জামে থেকে তারপরে এখানে আসছি, এখন দেখি যে বন্ধ। হঠাৎ করে বন্ধ হয়ে গেছে, এখন আমাদের অনেক লেট হয়ে। প্রচুর ভিড়, মানে শ্বাস নেওয়ার মতো জায়গা নাই। যাদের আমাদের কার্ড করা আছে তাদের কাছে যদি একটা SMS আসতো এখন শাটডাউন আছে, তাহলে আমরা জানতাম যে সার্ভিস শাটডাউন আছে, সেভাবে প্ল্যান করতে পারতাম। ভায়াডাক্টের বিয়ারিং স্প্রিং একটু সমস্যা হয়েছে, সেটার জন্য একটু অ্যালাইনমেন্ট সমস্যা হচ্ছে, কাজ করতেছে। এটা বিজয় সরণি এবং ফার্ম গেটের মাঝখানে, ইসলামিয়া চক্ষু হাসপাতালের সামনে। নাফিয়ে ফার্মগেটে মেট্রো লাইনের ভায়াডাক্টের বেয়ারিং প্যাডে ত্রুটি সারানোর কাজ এখনও শেষ হয়নি, যার কারণে 9 ঘন্টা ধরে বন্ধ রয়েছে মতিঝিল থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রো চলাচল। বর্ণা, হঠাৎই এরকম মেট্রো বন্ধের কারণে সড়কে তীব্র চাপ বেড়েছে এবং যানজটে নাকাল নগরবাসী। এ নিয়ে সান্ধ্য বাজারে জানাবো বিস্তারিত। এই ম্যাজিস্ট্রেট পাওয়ার দেওয়া হয়েছে জনগণের সুবিধা। সেনাবাহিনী অনেক দিন যাবত এই মাঠে আছে, মানে তাদের তো একটা ক্ষমতার ভিতরে কাজ করতে হবে, প্লাস আমাদের অন্যান্য বাহিনী তো কিছু স্বল্পতা রয়ে গেছে, এটা পূরণ করার জন্য তো সেনাবাহিনী। ম্যাজিস্ট্রিয়াল পাওয়ারগুলো পৃথক ম্যাজিস্ট্রেট না দিয়ে তারাও যাতে কাজ করতে পারে, কাজের স্বার্থে জনস্বার্থে সরকার এটি দিয়েছে। কোনো কনফ্লিক্ট হবে না, সবাই মিলে এক রাষ্ট্র, এক জনগণ, এক সরকার। জনস্বার্থে আপনি কাজ করেন, আমি কাজ করি, অতএব ইট উইল মেক সাম গুড রেজাল্টস। আমি বলবো বরঞ্চ আরও আগেই হওয়া উচিত ছিল। এমন অনেক জায়গায় আমরা দেখছি যে সেনাবাহিনীকে রেসপন্ড করতে হচ্ছে, যেখানে বেসামরিক প্রশাসন ওখানে অনুপস্থিত। বর্ণা, আমরা দেখছিলাম জনসাধারণের সুবিধার জন্য সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। অন্যান্য বাহিনী যারা আছেন তাদের ঘাটতি পূরণেও কাজ করবে সেনাবাহিনী। এবং জনপ্রশাসন সচিব বলেন, এই সিদ্ধান্তে প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটদের সঙ্গে সাংঘর্ষিক হবে না এবং জননিরাপত্তায় এই ম্যাজিস্ট্রেসি আগেই দেওয়া উচিত ছিল মনে করছেন নিরাপত্তা বিশ্লেষকরা। এ নিয়েও জানাবো বিস্তারিত, তবে শুরুতেই মেট্রো রেল প্রসঙ্গে জানাতে চাই। নাফি, আমরা যেটি বলছিলাম শুরুতেই, যে 9 ঘন্টারও বেশি সময় ধরে মেট্রো রেলের চলাচল বন্ধ রয়েছে আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত, এবং সকাল 9:45টার দিকে ফার্মগেটে মেট্রোর ভায়াডাক্টের যে বেয়ারিং সেটির প্যাডে ত্রুটি দেখা দেওয়ায় এই মেট্রো চলাচল বন্ধ হয়। বর্ণা, ডিএমটিসিএল যেটা বলছে যে মেরামতের কাজ চলছে, কবে নাগাদ মেরামত ঠিক করা হবে এবং মেট্রো রেল চালু করা যাবে সেই ব্যাপারে এখনো পর্যন্ত নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। এই যে অংশটুকু বন্ধ রয়েছে আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত, এবং এই মেট্রো হঠাৎই বন্ধ হয়ে যাওয়ার কারণে সড়কে ব্যাপক গাড়ির চাপ বেড়েছে এবং এতে করে ব্যাপক একটা জ্যামের একটা আবির্ভাব দেখা দিয়েছে এবং নাকাল নগরবাসী। এ নিয়ে বিস্তারিত জানাবেন দেবরাজ দেব। যানজটের নগরী ঢাকার জন্য কিছুটা স্বস্তি নিয়ে আসে মেট্রো রেল। অফিসগামী থেকে শুরু করে নিরাপদ ভ্রমণের নিয়মিত বাহন এই মেট্রো, যা নগর জীবনকে করেছে গতিশীল ও সময় সাশ্রয়ী। মেট্রো স্টেশনগুলোতে যাত্রীদের উপচে পড়া ভিড় নিয়মিত দৃশ্য। তবে বুধবার সকাল 9:45 থেকে যান্ত্রিক ত্রুটিতে আগারগাঁও থেকে মতিঝিল অংশে মেট্রো চলাচল বন্ধ হলে বদলে যায় সে দৃশ্য। তালা ঝুলতে দেখা যায় স্টেশনের গেটে। যারা নির্দিষ্ট সময়ে গন্তব্যে পৌঁছানোর পরিকল্পনা করেছিলেন তারা পড়েন বিড়ম্বনায়। মেট্রো রেল চলাচলে ঘন ঘন ত্রুটি কাম্য নয় বলেছেন যাত্রীরা। যাত্রাবাড়ি থেকে এখানে আসি বাসের মাধ্যমে, এরপর মেট্রো রেল দিয়ে রেগুলার যাতায়াত করে থাকি। মেট্রো রেল দিয়ে যাব, এখন থেকে মেট্রো রেল অফ। সকাল থেকে জামে থেকে তারপরে এখানে আসছি, এখন দেখি যে বন্ধ। জানতাম না যে এরকম হঠাৎ বন্ধ হয়েছে। সো এটা আমাদের জন্য আসলে এটা কনভিনিয়েন্ট, বাংলাদেশের জন্য, সবার জন্য। কারিগরি ত্রুটির সন্ধানের খোঁজ নিতে এসে দেখা গেল মেট্রো রেলের ফার্মগেট স্টেশনের সামনে বিশাল কর্মযজ্ঞ। বিশাল আকৃতির দুটি ক্রেনের মাধ্যমে ভায়াডাক্টের ত্রুটি সারানোর কাজ করছেন দেশি বিদেশি কর্মীরা। বেয়ারিং প্যাডের ত্রুটি সারছেন তারা। কর্তৃপক্ষ বলছে দ্রুত সময়ের মধ্যে মেট্রো চালুর লক্ষ্য তাদের। ভায়াডাক্টের বিয়ারিং স্প্রিং একটু সমস্যা হয়েছে, সেটার জন্য একটু অ্যালাইনমেন্ট সমস্যা হচ্ছে, কাজ করতেছে। এটা বিজয় সরণি এবং ফার্ম গেটের মাঝখানে, ফার্মগেট যে আই হসপিটাল আছে, ইসলামিয়া চক্ষু হাসপাতালের সামনে। এটা বলা যাচ্ছে না, কাজ করতেছে। তবে উত্তর থেকে আগারগাঁও অংশে ট্রেন চলাচল অব্যাহত আছে।
এদিকে মেট্রো রুট আংশিক বন্ধের প্রভাব পড়েছে রাজধানীর বিভিন্ন সড়কে। গণপরিবহনে জায়গা না পেয়ে অনেককে হেঁটেই গন্তব্যে রওনা দিতে দেখা যায়। এছাড়া ফার্মগেট থেকে মতিঝিল ও এর আশপাশের এলাকায় যানজট তীব্র আকার ধারণ করে। দেবরাজ দেব, এখন, ঢাকা। এ বিষয়ে রাজধানীর ফার্মগেট এলাকা থেকে সবশেষ তথ্য জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী দেবরাজ দেব। দেবরাজ, জানাবেন যে মেরামতের কাজ কত দূর, সেখানকার কি পরিস্থিতি দেখতে পাচ্ছেন জানাবেন। হ্যাঁ, আপনি বলছিলেন আসলে এই যে ফার্মগেট অংশ, এখানে কিন্তু আসলে মেট্রো রেলের যে খামার বাড়িটি রয়েছে, সেই খামার বাড়ির সামনের যে ভায়াডাক্টটি, সেখানে যে আপনার ভায়াডাক্টের যে বেয়ারিং স্প্রিং, সেটার যে রাবার প্যাড, সেটি আসলে খুলে যায় এবং তারপর পরই কিন্তু সকাল 10টা থেকে হিসাব করলে কিন্তু প্রায় 9 ঘন্টার উপরে আপনার এই কার্যক্রম চলছে। আমরা একটু পেছনে দেখাই সেই কার্যক্রম। আমরা যারা এখানে কর্তৃপক্ষ রয়েছে তাদের সাথে কথা বলেছি। সেই কাজ এখন একদম শেষ পর্যায়ের কাজ। মূলত এখন একদম যে শেষ পর্যায়ে যে জিনিসটি সঠিকভাবে বসানো হয়েছে কিনা সেই ব্যাপারটা কিন্তু এখানে আসলে পর্যবেক্ষণ করছে এখানকার যারা প্রকৌশলীরা রয়েছে। এখানে দেশি বিদেশি প্রকৌশলীরা কিন্তু দীর্ঘক্ষণ ধরে আমরা আসলে দেখতে পাচ্ছি যে কাজ করে যাচ্ছেন এবং যার কারণে কিন্তু এত মানে আপনার স্বল্প সময়ের মধ্যেই আসলে তাদের ভাষামতো যে স্বল্প সময়ের মধ্যেই তারা চেষ্টা করছেন যে এই যে ত্রুটি সেটি সারানোর কাজটা শেষ সম্পন্ন করতে এবং এরপরে কিছুক্ষণ হয়তো ট্রায়াল রান করবে মেট্রো, যাতে আর কোনো অসুবিধা আছে কিনা সেটা খেয়াল করার জন্য এবং আশা করছেন তারা যে পরবর্তীতে যে আগামীকাল থেকে হয়তো বা জনসাধারণের জন্য আসলে এই যে আগারগা থেকে মতিঝিলের যে অংশটি আজকে সারাদিন ব্যাপী বন্ধ ছিল সেটি খুলে দেওয়ার পরিকল্পনাও রয়েছে ডিএমটিসিএল কর্তৃপক্ষের। এমনটাই কিন্তু আমাদের বিভিন্ন সূত্রে কিন্তু আসলে আমরা জানতে পেরেছি। তো এর কারণে আসলে যে মেট্রো রেলের মানুষ কিন্তু আসলে দুর্ভোগ পোহাচ্ছে আমরা দেখতে পাচ্ছি এবং কিছুক্ষণ এখানে নিরলসভাবেই আসলে মেট্রো রেল কর্তৃপক্ষ কাজ করে যাচ্ছে এবং এই খামারবাড়ি থেকে যে ফার্মগেটের যে অংশটি রয়েছে এই রাস্তাটিও কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে এবং যার কারণে এর আশেপাশের যে রাস্তা সড়কগুলো রয়েছে সেগুলো কিন্তু প্রচুর যানজটও দেখা দিয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি মানুষজন কিন্তু হেঁটেই আসলে তাদের গন্তব্যে যাচ্ছে। তো আশা করা যাচ্ছে যে আগামীকাল হয়তো এই যে রুট আগারগা থেকে মতিঝিল এই অংশটাও আসলে সাধারণের চলাচলের জন্য উপযোগী হয়ে যাবে। নাফি, দেবরাজ দেব যুক্ত ছিলেন আমাদের সাথে। ফার্মগেট মেট্রো রেলের ভায়াডাক্টের বেয়ারিং প্যাডের ত্রুটি সারানোর কাজ চলছে সে বিষয়ে জানাচ্ছেন আমাদের সহকর্মী। আর এরই সাথে এই মুহূর্তে আমরা দেশের প্রথম বর্ণা মেট্রো রেলে 2 বছরের আগেই এমন যে ত্রুটি দেখা দিল যা বিশ্বে বিরল বলে বলা হচ্ছে এবং কেন এই ত্রুটি বিষয়ে আমাদের সাথে জানাতে কারণ বাজার থেকে এখন সরাসরি যুক্ত হচ্ছেন পরিবহন ও যোগাযোগ অধ্যাপক ডক্টর হাদিউজ্জামান। জানতে চাই তার কাছে যে এটা কি ধরনের ত্রুটি। বলা হচ্ছে বেয়ারিং প্যাড সরে গিয়েছে, এই বেয়ারিং প্যাডগুলোর আয়ু সাধারণত কত বছর হয়ে থাকে জানতে চাই। জি দেখুন, আসলে এখানে দুটো জিনিস কিন্তু সামনে চলে আসছে। একটা হচ্ছে নির্মাণ, সেখানে কোনো ত্রুটি ছিল কিনা বা নকশায় কোনো ত্রুটি ছিল কিনা। আমি যেভাবে দেখছি আসলে এটা একটা আসলে আপনি জানেন যে মেগা প্রকল্প, এখানে একটা মহাযজ্ঞ চলেছে অপারেশনের আগে। আমি যেভাবে দেখছি আসলে এখানে নির্মাণ ত্রুটি হওয়ার আসলে সুযোগ নেই। এটা অনেকটাই আসলে আপনার নকশাগত এখানে একটা ত্রুটি আছে বলে আমার ধারণা। কারণ যে বেয়ারিং প্যাডের কথা বলা হচ্ছে এটার আয়ুষ্কাল সাধারণত 25 থেকে 30 বছর কিন্তু হয়ে থাকে এবং এই বেয়ারিং প্যাড আসলে আমাদের যে ভায়াডাক্ট এবং পিলারের মাঝখানে জয়েন্টে বসানো হয়, এটা কিন্তু বসানোর আগে অসংখ্য লার্জ স্কেলে কিন্তু আমরা পরীক্ষা নিরীক্ষা আসলে করে থাকি। সেখানে টেনশন টেস্ট, কম্প্রেশন টেস্ট এবং হার্ডনেস টেস্ট অনেক ধরনের টেস্ট করা হয় এবং টেস্ট করার পরেই যখন গুণগত মান যাচাই বাছাই করার পর যখন সেটা উত্তীর্ণ হয় তখনই কিন্তু এটা বসানো হয়। তো আমার ধারণা আসলে এখানে নকশাগত একটা ত্রুটি আছে। আপনি যেটা জানতে চাচ্ছেন আসলে আপনি খেয়াল করে দেখেন যে ফার্মগেট এবং বিজয় সরণি এই অংশে কিন্তু আমরা জানি এখানে একটা শার্প কিন্তু টার্ন আছে, মূলত এটা অনেকটা এস কার্ভের মতো একটা কার্ভ আছে। তো আসলে ফার্মগেট থেকে ট্রেনগুলি যখন চলা শুরু করে অনেক সময় যেটি হয় যে থামা থেকে যখন সে চলতে শুরু করে সেখানে একটা মোমেন্টাম হয়, আবার যারা বিজয় সরণি থেকে ফার্মগেটের দিকে ঢোকা শুরু করে সেখানে কিন্তু গতি কমাতে হয়। তো এই যে আমার একটা আমি বলবো ক্রিটিক্যাল একটা সেকশন আমরা দেখছি যেটা অনেকটা একটা বাঁকের মধ্যে আছে, এখানে কিন্তু আসলে ট্রান্সভার্স দিকে একটা ফোর্স সবসময় কাজ করতে থাকে। এই ফোর্সটা অ্যানালিসিস করে বেয়ারিং প্যাডটা পিলারের উপরে যে জায়গায় বসানো আছে সেখানে ধরে রাখার জন্য কোনো মেকানিজম
নকশায় ছিল কিনা এটা এখন কিন্তু বড় প্রশ্ন। যদি নকশায় এটা থেকে থাকে তাহলে কনস্ট্রাকশনে এটা কোনোভাবে কিন্তু এটা মিস করার কোনো সুযোগ আমি দেখছি না। তো আমি যেভাবে দেখছি আসলে এখানে নকশাগত একটা ত্রুটি হয়ে থাকতে পারে, তো এটা আসলে অনুসন্ধানের একটা বিষয়। তবে সবচেয়ে বড় হাদিউজ্জামান, আপনার কাছে একটি প্রশ্ন আছে যে আপনি আসলে কি মনে করছেন নকশা বা নির্মাণে কোনো ত্রুটি আছে কিনা, এবং যদি ত্রুটি থেকেও থাকে সেটি আসলে কতটা ঝুঁকিপূর্ণ? যে দেখেন, ভায়াডাক্টটা যেহেতু আমরা দেখেছি যে সকালবেলায় যখন প্রথম আমাদের কর্তৃপক্ষ এটা দেখলেন, ভায়াডাক্টটা কিন্তু অনেকটা দেবে গেছিলো। তো এটা যদি সময় মতো ট্রেন চলাচল আমরা বন্ধ না করতে পারতাম, আমি মনে করি এখানে কাঠামোগত একটা বড় ক্ষতি হওয়ার কিন্তু একটা ঝুঁকি ছিল। কারণ আমার পিলার যেটা আছে সেটা কিন্তু কংক্রিটের, আবার ভায়াডাক্টও কংক্রিটের। সেই কারণেই কিন্তু এই দুই কংক্রিটের যে জয়েন্ট আছে সেখানে কিন্তু আমরা রাবার প্যাডটা বসিয়ে থাকি। তবে আমি বলবো যে আমরা অনেকটাই যে লাকিলি যেহেতু এই যে প্যাডের কথা বলছি, এটা কিন্তু সরে গিয়ে অনেকটা ভায়াডাক্টের উপর থেকে নিচে পড়েছে। আপনি দেখবেন নিচে যে আমার মিডিয়ান আছে, মিডিয়ানের কিন্তু যে জায়গাটা আছে স্টিলের, সেটা কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে। তো সেখানে যদি পথচারী কেউ থাকতো, ভয়াবহ কিন্তু একটা দুর্ঘটনা হওয়ার একটা ঝুঁকি ছিল। তো আমি বলবো যে সারানো কাজ যেমন চলছে সেটা ঠিক আছে, তবে এই যে বাঁকের অংশ বলছি, এরকম অসংখ্য বাঁক কিন্তু আমাদের মেট্রোর কয়েকটা জায়গায় বসে আছে। এই জায়গাগুলিতে যে বিয়ারিং প্যাডগুলি বসানো আছে, এটা ঠিক মতন এটা ধরে রাখার জন্য যে ধরনের নকশাগত পরিবর্তন এনে এটা আমাদের কনস্ট্রাকশনে যদি কিছুটা পরিবর্তন আনতে হয় ওই জায়গাটায়, সেটা কিন্তু করতে হবে। শুধুমাত্র এখন বিয়ারিং প্যাড জায়গা মতো বসিয়ে দিলাম এবং আমি ট্রেন অপারেশন করছি, কিন্তু অন্যান্য জায়গায় বিয়ারিং প্যাডগুলি সেটা জায়গা মতন বসে আছে কিনা এটা কিন্তু অনুসন্ধান করার জন্য আমি বলবো যে কর্তৃপক্ষকে কিন্তু সজাগ হওয়া উচিত। ডক্টর হাদিউজ্জামান, আপনার কাছে জানতে চাই আরেকটি বিষয়, যে যন্ত্রপাতি ক্রয় বা নির্মাণের ক্ষেত্রে গুণগত মান নিশ্চিত কিংবা তদারকির ক্ষেত্রে আপনি কোনো দুর্বলতা দেখেন কিনা এই বিষয়ে? দেখেন, আমি আসলে এই দুর্বলতা এখানে দেখছি না। তার কারণ হচ্ছে আমি যে বিয়ারিং প্যাডের আমরা যে কথাটা বলছি, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা উপকরণ। এবং এই বিয়ারিং প্যাড কিন্তু আপনি জানেন ভিয়েতনাম থেকে একেবারে একটা স্বনামধন্য প্রতিষ্ঠান থেকে কিন্তু কিনা হয়েছে। এবং বিয়ারিং প্যাড এটা আমাদের লার্জ স্কেলে পরীক্ষা করেই কিন্তু বাংলাদেশে নিয়ে এসে বসানো হয়েছে। আমি যে কথাটা বলছিলাম যে একটা বিয়ারিং প্যাডের তার আয়ুষ্কাল কিন্তু 25 থেকে 30 বছর হয়ে থাকে, এবং এটার পিছনে পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে। এখানে আমি যেভাবে দেখছি আসলে বিয়ারিং প্যাডটা বসানোর পরে যেহেতু একটা বাঁকের মধ্যে এটা বসানো হচ্ছে, এটা ফোর্সের কারণে বা ট্রেন যেহেতু যখন চলে সে কিন্তু একটা ট্রান্সভার্স ফোর্স দিতে থাকে। এই ফোর্সের জন্য ধীরে ধীরে সরে যেতে পারে। এটার জন্য জায়গা মতো একে আটকে রাখার জন্য নকশাগত যে বিষয়টা ছিল সেখানে দুর্বলতা আছে কিনা এটা দেখতে হবে। কিন্তু আমি মনে করি না আসলে এটা আমদানি করার সময় পরীক্ষা নিরীক্ষা সেখানে দুর্বলতা ছিল কিনা, বা দেশে আসার পর আমরা যখন বসালাম সেখানে দুর্বলতা আছে কিনা সেটা আমার মনে হচ্ছে না। আমার মনে হচ্ছে এটা আসলে নির্মাণগত কোনো ত্রুটি না, এটা আসলে নকশাগত এখানে একটা ত্রুটি থাকতে পারে। ডক্টর হাদিউজ্জামান, আমাদের সাথে থাকার জন্য আপনাকে ধন্যবাদ। দর্শক, আমরা দেখছিলাম এবং জানছিলাম আসলে কি কি বিষয়ে ত্রুটি থাকতে পারে এবং কতটা ঝুঁকিপূর্ণ হতে পারে এই বিষয়গুলো। আসলে আমরা শুরুতেই বলছিলাম যে সকাল 9:45 থেকে মেট্রো রেল বন্ধ রয়েছে মতিঝিল থেকে আগারগাঁও পর্যন্ত অংশে, যার কারণে সড়কে তীব্র যানজট দেখা দিয়েছে। এই মুহূর্তে এই বিষয়ে আরও জানতে আমাদের সহকর্মী মেহরি নানির সাথে যুক্ত হব। তিনি আছেন আসাদ গেটে। আমি জানতে চাই আপনি সার্বিক পরিস্থিতি কি দেখছেন, রাস্তার যানজট ঠিক কতটা তীব্র? যেহেতু আসলে এখন অফিস টাইম শেষ হয়েছে এবং সেই জায়গা থেকে যদি বলি যে অফিস ফেরত যারা আছে তারা কিন্তু চরম ভোগান্তিতে পড়েছে। এবং আপনাকে যদি আমার পেছনে একটু দেখাই যে এই যে রাজধানীর যে মেট্রো বন্ধ রয়েছে, ফার্মগেট যে অংশে যে মেট্রো রেলের যে অংশটি রয়েছে সেখানে কিন্তু আপনি জানেন যে ভায়াডাক্টের যে বিয়ারিং অ্যালাইনমেন্টের যে রাবার প্যাড আছে সেটির ত্রুটির কারণে কিন্তু সকাল থেকেই মেট্রো বন্ধ রয়েছে। এবং সকালে এরপর থেকে কিন্তু আসলে যারা মেট্রোতে চলাচলকারী যারা আছেন তাদের যে চাপ এবং এছাড়াও বাইরে যে সাধারণের যে চাপ, সেটির চাপ কিন্তু এখন বলা যায় যে রাস্তায় দেখা যাচ্ছে। আপনি দেখতে পাচ্ছেন যে তীব্র যানজটের মুখে কিন্তু পড়েছে রাজধানী, এবং যেসব গণপরিবহনগুলো রয়েছে সেগুলো কিন্তু যাত্রীতে আসলে পরিপূর্ণ। দেখা যাচ্ছে যে যাত্রীরা এই গণপরিবহনগুলোতেও কিন্তু জায়গা পাচ্ছেন, অনেকে দেখা যাচ্ছে যে হেঁটেই রওনা দিয়েছেন। এবং যারা আসলে এই মুহূর্তে আসলে এই রাস্তাঘাটে চলাচল করছে তাদের সাথে আমার কথা হয়েছে, তারা বলছে যে
এই যে তীব্র যানজটের কারণে কিন্তু তারা যে 10 মিনিটের রাস্তা সেখানে কিন্তু দেখা যাচ্ছে তাদের 1 থেকে 1.5 ঘন্টা চলে যাচ্ছে। এবং আমি এই মুহূর্তে যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এটা আসাদ গেট যে মোড়, এই মোড়ের কিন্তু চারপাশেই কিন্তু তীব্র যানজট দেখা যাচ্ছে। এবং এখান থেকে কিছুটা দূরে কিন্তু যে ফার্ম গেটের যে মেট্রো স্টেশনটা রয়েছে সেখানে কিন্তু এই ত্রুটি দেখা দিয়েছে। এবং এই যে জ্যাম, এই জ্যাম কিন্তু ওই মেট্রো রেলের সেই স্টেশনের কাজ চলছে এবং সেখানকার যে মেরামত চলার কারণে কিন্তু মেট্রো রেলের ওই ফার্ম গেট অংশের যে রাস্তাটি রয়েছে সেটি কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে, যে কারণে সেখানে যে আসলে যে যানজটের যে চাপ সেটি কিন্তু অনেকটাই বেশি এবং সেই যানজটের কিন্তু অনেকটাই প্রভাব পড়েছে এখানকার যে আশেপাশে যে সব রাস্তাগুলো রয়েছে এবং গুরুত্বপূর্ণ যেসব ট্রাফিক পয়েন্টগুলো রয়েছে সেখানে কিন্তু এটির চাপ অনেকটাই দেখতে পাওয়া যাচ্ছে। এবং আপনাকে আরেকটা বিষয় বলে রাখি যে এই মেট্রো যে কাজ চলমান রয়েছে, সেটা মেরামত করার যে কাজ সেটি কিন্তু সকাল থেকেই চলমান রয়েছে এবং এখন পর্যন্ত কিন্তু সেটি চলছে। এবং সেখান থেকে কিন্তু বলা হয়েছে যে আজকের মধ্যেই এখানে আসলে সেই মেরামতের কাজ শেষ করে জানানো হবে যে আসলে কখন মেট্রো ছাড়া হবে। তবে এখন আসলে রাজধানী যে যানজটের যে চিত্রটি সেটি কিন্তু যদি বলি যে আসলে অফিস ফেরত যারা রয়েছেন তারা তো ভোগান্তিতে আছেন, পাশাপাশি কিন্তু আরও যারা আছেন তারাও কিন্তু অনেকটা ভোগান্তিতে আছে। তো বন্যা এই ছিল আমার কাছে রাজধানীর যে যানজট ছিল সেটি সর্বশেষ। ধন্যবাদ আনি আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। রাজধানীর আসাদ গেট থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী মেহরিন আনি। রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত অপ্রয়োজনীয় সব প্রকল্প বাতিল করে দিয়েছে অন্তর্বর্তী সরকার। স্থগিত করা হয়েছে পঞ্চবার্ষিক পরিকল্পনা। অন্তর্বর্তী সরকারের প্রথম একনেক সভায় এসব সিদ্ধান্ত নিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি। সভায় 1222 কোটি 14 লাখ টাকা ব্যয়ে 4টি প্রকল্পের অনুমোদন দিয়েছে একনেক। বিস্তারিত জানাচ্ছেন বেলায়েত হোসেন। পাড়া মহল্লা থেকে সড়ক মহাসড়ক পর্যন্ত আওয়ামী লীগ সরকারের বিগত 16 বছরে এমন অনেক প্রকল্পই নেওয়া হয়েছে যেগুলো শুধুই রাজনৈতিক স্বার্থে কিংবা দলীয় নেতাকর্মীদের মধ্যে যারা ঠিকাদারি ব্যবসায় জড়িত তাদেরকে লাভবান করার জন্য। এবার এসব অপ্রয়োজনীয় রাজনৈতিক প্রকল্প বাতিল করে দিল অন্তর্বর্তী সরকার। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর বুধবার প্রথমবারের মতো অনুষ্ঠিত হয় জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি বা একনেক সভা। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে বেলা 11:30টায় রাজধানীর তেজগাঁয়ে তার কার্যালয় শুরু হয়ে দুপুর 2টা পর্যন্ত চলে একনেক সভা। বিকেলে রাজধানীর শেরে বাংলা নগর এনএসি সভাকক্ষে একনেক পরবর্তী সংবাদ সম্মেলনে পরিকল্পনা উপদেষ্টা বলেন, বিগত সময়ে বিপুল সংখ্যক প্রকল্প নেওয়া হয়েছে, এর মধ্যে অপ্রয়োজনীয় রাজনৈতিক প্রকল্প অনেক, তাই রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত সব প্রকল্প বাদ দেওয়া হয়েছে। তবে চলমান প্রকল্পগুলো কোন পর্যায়ে আছে সেগুলো যাচাই বাছাই করা হচ্ছে। আমরা অন্তত সে ধরনের অর্থের অপচয় করব না, তো এইটুকু আত্মবিশ্বাস আমাদের না থাকলে আমরা এখানে এসেছি কেন? কাজেই অন্তত এই সময়ের জন্য, যেহেতু আমরা অনেকগুলো প্রকল্প ত্বরান্বিত করতে চাই, বিশেষ করে বিদেশি অর্থায়নে, সেই জন্য আমরা চিন্তা করছি যে আরেকটু মন্ত্রণালয়কে ক্ষমতা দেওয়া যায় কিনা। তিনি জানান, পঞ্চবার্ষিক পরিকল্পনা স্থগিত করেছে অন্তর্বর্তী সরকার। রাজনৈতিক সরকার এসে প্রয়োজন অনুযায়ী পরিকল্পনা প্রণয়ন করবে। পঞ্চবার্ষিকী পরিকল্পনা একটা রাজনৈতিক দলিল এবং সেই রাজনৈতিক দলিলে রাজনৈতিক দিগদর্শন থাকে, সেই জন্যই আমাদের পক্ষে এটা করা ঠিক না। পরিকল্পনা উপদেষ্টা বলেন, নিজেদের গ্যাসের সম্ভাবনা থাকতে এলএনজি আমদানি একটা ভ্রান্ত নীতি। বিশ্বব্যাংক সহ উন্নয়ন সহযোগী দাতা সংস্থাগুলো বাংলাদেশের যে কোনো উন্নয়নে অর্থায়ন করতে আগ্রহী রয়েছে বলেও জানান তিনি। এলএনজি ব্যবহার করা হচ্ছে, কিন্তু অনেকগুলো বিদ্যুৎ কেন্দ্র জ্বালানির অভাবে চালু থাকছে না বা অচিরেই চালু থাকা কঠিন হবে। এজন্য এই পাইপলাইন প্রকল্পটা আমরা এটা অনুমোদন করেছি। অন্তর্বর্তী সরকারের প্রথম একনেক সভায় 1222 কোটি 14 লাখ টাকা ব্যয়ে 4টি প্রকল্পের অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি। এর মধ্যে বাখরবাদ মেঘনাঘাট হরিপুর গ্যাস সঞ্চালন পাইপলাইন নির্মাণ প্রকল্পে 70 কোটি 63 লাখ টাকা ব্যয় বেড়েছে। এছাড়া পার্বত্য চট্টগ্রাম এলাকায় টেকসই সামাজিক সেবা প্রদান প্রকল্পের জন্য 400 কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। বেলায়েত হোসেন, এখন ঢাকা। দেখছেন সান্ধ্যবাজার।
আমি এই চেয়ারে বসবো না। বাচ্চু ভাই, এই চেয়ারকে ভয় পেও না। ডেন্টিস্টের পরামর্শে নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সোল, যা দাঁতের সমস্যা শুরু হওয়া মাত্রই থামিয়ে দেয়। না থাকবে ব্যথা, না থাকবে ভয়। সেনাবাহিনীকে জনগণের সুবিধায় ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালে গাজীপুরে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সমাপনী কুচকাওয়াজ শেষে তিনি বলেন, অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীতে যে ঘাটতি বা স্বল্পতা রয়েছে তা পূরণেও কাজ করবে সেনাবাহিনী। এদিকে নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, অনেক আগেই এই সিদ্ধান্ত নেওয়া উচিত ছিল। বিস্তারিত জানাচ্ছেন রকিবুল রাহাত। মধ্য জুলাইয়ের পর থেকেই দেশের আইন শৃঙ্খলা রক্ষায় মাঠে আছে সেনাবাহিনী। 5ই আগস্ট ছাত্র জনতার বিক্ষোভের মুখে ক্ষমতাচ্যুত হয়ে দেশ ছাড়েন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তারপর গঠিত হয় অন্তর্বর্তী সরকার। এ সময় থেকে দেশের শান্তি শৃঙ্খলা রক্ষার কাজে বেসামরিক প্রশাসনকে সহযোগিতা করে আসছে বাংলাদেশ সেনাবাহিনী। তবে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর থেকে কিছু বিশৃঙ্খলাকারী অপ্রীতিকর ঘটনা ঘটায়। এছাড়াও বাড়িঘরে হামলা, মাজার ভাঙা এবং পোশাক খাতে অস্থিতিশীলতা তৈরির অপচেষ্টা হয়। এমন পরিপ্রেক্ষিতে মঙ্গলবার রাজধানীসহ সারা দেশে সেনাবাহিনীকে বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেয় সরকার। আগামী 60 দিনের জন্য সেনাবাহিনীর কমিশনপ্রাপ্ত কর্মকর্তারা এ ক্ষমতা পাচ্ছেন। আগামী 2 মাস সেনাবাহিনী গ্রেপ্তারি পরোয়ানা জারি, জামিন, তল্লাশি ও বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ সহ দেশের স্বার্থে বেশ কিছু ক্ষমতাপ্রাপ্ত হলো। ল এনফোর্সিং এজেন্সির মধ্যে সবাই পড়ে। সিভিল অ্যাডমিনিস্ট্রেশনের মধ্যে আমরা যেটা ম্যাজিস্ট্রেট বলি অথবা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট বলি, ভেস্টেড পাওয়ার, সকলে মিলে মাঠে কাজ করতেছে। 5 তারিখের পর থেকে আপনারা দেখতেছেন এটা আরও যাতে জনবান্ধব পরিবেশে মানুষ চলাচল করতে পারে, সিকিউর ফিল করে, মানুষের মধ্যে যেন আস্থা থাকে, সব বাহিনী একসাথে একই আমব্রেলায় কাজ করছে, এই মেসেজটার জন্যই এই ধরনের একটা ক্ষমতার আমরা কি বলবো যে আমাদের বিভিন্ন বাহিনী কাজ করে না, তো এটা আরেক বাহিনীকে বিধি মোতাবেকই তাদেরকে এই ক্ষমতা দেওয়া হয়েছে। জনগণের সুবিধার্থে এবং অন্যান্য বাহিনীর স্বল্পতা পূরণের লক্ষ্যে সেনাবাহিনীকে এই ক্ষমতা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বুধবার সকালে গাজীপুরের আনসার ও ভিডিপির প্রশিক্ষণের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে অংশ নিয়ে একথা বলেন তিনি। আপনারা দেখছেন সেনাবাহিনী অনেক দিন যাবতেই কিন্তু মাঠে আছে, মানে তাদের তো একটা ক্ষমতার ভিতরে কাজ করতে হবে, প্লাস আমাদের অন্যান্য বাহিনী তো কিছু স্বল্পতা রয়ে গেছে, এটা পূরণ করার জন্য তো সেনাবাহিনী আমরা আনিছি। যেমন এই যে ম্যাজিস্ট্রেট পাওয়ারটা, এইটার সুবিধাটা ভোগ করবে বাংলার জনগণ। আরও আগেই এমন সিদ্ধান্ত বাস্তবায়ন করা উচিত ছিল বলে মনে করেন নিরাপত্তা বিশ্লেষক ইশফাক ইলাহি চৌধুরী। আর সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পাওয়ায় জনসাধারণের সাথে সাংঘর্ষিক নয় বলেও মন্তব্য করেন তিনি। জনগণ কিন্তু একটা শান্তিপূর্ণ পরিবেশ চাচ্ছে সবাই আমরা, এবং অতি যে আপনার সেটা শিক্ষাঙ্গন বলুন, সেটা শিল্প কারখানার কথা বলুন, বা সাধারণ জনগণ, সেটা আমাদের ব্যবসায়িক ক্ষেত্রে বলুন, তারা একটা স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনার চাচ্ছে, এবং সেটার জন্য সেনাবাহিনী এখন পর্যন্ত আমরা দৃশ্যমান যে তারা অত্যন্ত সুদক্ষভাবে এবং সুশৃঙ্খলভাবে কাজ করছে। আমি মনে করি না যে এখানে জনগণের সাথে কোনো বৃহত্তর জনগোষ্ঠীর সাথে কোনো সংঘর্ষ হতে পারে। একই সাথে ক্ষমতার অপব্যবহার যেন না হয় সেদিকে সেনাবাহিনী এবং রাষ্ট্রের কর্তা ব্যক্তিদের সতর্ক দৃষ্টি রাখার আহ্বানও জানান এই নিরাপত্তা বিশ্লেষক। রকিবুল রাহাত, এখন, ঢাকা। সীমান্তে গুলি করে মানুষ হত্যার করা সমালোচনা করে অন্তর্বর্তী সরকারকে এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে ঠাকুরগাঁয়ের হরিপুর ঈদগাহ ময়দানে উপজেলা বিএনপির জনসভায় কথা বলেন তিনি। এ সময় বিএনপির মহাসচিব আরও বলেন, এদেশের জনগণ ভালোভাবে থাকতে চায়, তবে ভারত গুলি করলে প্রতিবাদ জানাতে হবে। সংখ্যালঘুদের নিরাপত্তায় নেতাকর্মীদের সচেতন থাকার আহ্বান জানান তিনি। বলেন, কেউ আওয়ামী লীগের মতো আচরণ করলে তাদেরও একই পরিণতি হবে। আমাদের লোকের গুলি করে মেরে দেয় সীমান্তে, আমরা ভালোভাবে থাকতে চাই, তাদের সঙ্গে সব প্রতিবেশী হিসাবে থাকতে চাই, কিন্তু আমাদের উপর যদি কোনো অন্যায় অত্যাচার হয় তার প্রতিবাদ আমরা জানাবো। সান্ধ্যবাজারে নিচ্ছি ছোট্ট একটা বিরতি, ফিরবো কিছুক্ষণের মধ্যে, সাথেই থাকুন।
ফিরে এলাম বিরতির পর। দেখছেন শান্তবাজার। প্রতারণামূলক ও প্রহসনের নির্বাচন করায় সাবেক 3 সিএসি কমিশন সচিব, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ওবায়দুল কাদের সহ 18 জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা হয়েছে চট্টগ্রামে। একপেশে নির্বাচনের মাধ্যমে সংবিধানের শপথ ভঙ্গ করার অভিযোগ এনে আদালতে মামলাটি করেন সাবেক এক বিএনপি নেতা। মামলা গ্রহণ করে পুলিশকে তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত। চট্টগ্রাম থেকে আরো জানাচ্ছেন হোসাইন জিয়াদ। অংশগ্রহণমূলক ছাড়াই আওয়ামী লীগ সরকার টানা 3টি জাতীয় নির্বাচন করে। 2014 সালের 5 জানুয়ারির একতরফা নির্বাচনে ব্যাপক সমালোচনা হয় দেশে বিদেশে। অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপি ও জামায়াতে ইসলামী সে নির্বাচন বয়কট করে, যে কারণে অর্ধেকের বেশি আসনে ভোট গ্রহণের প্রয়োজন হয়নি। জাতীয় সংসদের 300 আসনের মধ্যে 154 জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছিল। 9 জানুয়ারি সরকার গঠন হয়। তৎকালীন প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দিন আহমদের অধীনে 10ম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। পরে নুরুল হুদা কমিশনের অধীনে 2018 সালের 30 ডিসেম্বর একাদশ জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়। 2008 সালের সংসদ নির্বাচনের পর প্রথমবারের মতো এই নির্বাচনে সব রাজনৈতিক দল অংশ নিয়েছিল। তবে দলীয় সরকারের অধীনে নিয়ন্ত্রিত একচেটিয়াভাবে নির্বাচন করার অভিযোগ ওঠে। অনেক প্রশ্ন আর অভিযোগের মুখেও টানা তৃতীয়বার সরকার গঠন করে আওয়ামী লীগ। এই নির্বাচনে বিএনপি মাত্র 7টি আসন পায়। ঠিক আছে, 550। এরপর সবচেয়ে বিতর্কিত আওয়াল কমিশনের অধীনে 2024 সালের 7 জানুয়ারি দ্বাদশ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। টানা চতুর্থবার ক্ষমতায় আসে শেখ হাসিনা সরকার। দমন করা হয় বিরোধী মত। যে নির্বাচনকে খোদ বিতর্কিত বলে মন্তব্য করেন তৎকালীন সিইসি কাজী হাবিবুল আওয়াল। এবং সেই কারণে নির্বাচন হয়নি। মানুষের ভোটাধিকার ক্ষুণ্ণ হওয়ায় স্বৈরাচারী তকমা পায় হাসিনা সরকার। পতন হয় 16 বছরের মসনদের। একতরফা নির্বাচনের অভিযোগে সাবেক 3 কমিশনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা হয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শরীফুল ইসলামের আদালতে। মামলার বাদী সাবেক বিএনপি নেতা একরামুল করিম সহ আইনজীবীরা। মামলায় সাবেক 3 সিইসি কাজী রকিবউদ্দিন আহমদ, কেএম নুরুল হুদা, কাজী হাবিবুল আওয়াল ছাড়াও কমিশনাররা এবং সাবেক নির্বাচন কমিশন সচিব হেলাল উদ্দিন আহমেদ ও জাহাঙ্গীর আলমকে রাষ্ট্রদ্রোহ এবং প্রতারণার মামলায় অভিযুক্ত করা হয়। মামলায় নাম উল্লেখ করা হয় মোট 18 জনের। আদালত মামলা গ্রহণ করে পুলিশকে তদন্তের নির্দেশ দেন। সংবিধান যারা রক্ষণ করার কথা তারা সংবিধান ভঙ্গ করেছে, ভঙ্গ করে রাষ্ট্রদ্রোহী মামলা অপরাধ করেছে। তো কাজেই আমি একজন নাগরিক হিসাবে এই ব্যাপারটা আদালতের এনেছি। এ 3 মেয়াদে শেখ হাসিনা, ওবায়দুল কাদের সহ যারা সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন তাদেরও মামলায় আসামি করা হয়। অবৈধভাবে রাষ্ট্রীয় সম্পদ ও সুযোগ সুবিধা ভোগ করা, জনগণের টাকা লুটপাট ও বিদেশ পাচার করার অভিযোগ আনা হয় সংসদ সদস্যদের বিরুদ্ধে। আদালত আমাদের মামলাটা গ্রহণ করেছে এবং চট্টগ্রামের পুলিশ সিনিয়র পুলিশ কর্মকর্তা দিয়ে তদন্তের জন্য বিষয়টা প্রেরণ করেছেন। এছাড়া এ 3টি নির্বাচনে অতি উৎসাহী ভূমিকা পালন করেছে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর এমন কর্মকর্তাদের চিহ্নিত করা ও শাস্তির দাবি করা হয়। হোসাইন জিয়াদ, এখন চট্টগ্রাম। লালবাগ, বাড্ডা ও আদাবর থানার নতুন কয়েকটি হত্যা মামলায় সালমান এফ রহমান, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, জুনায়েদ আহমেদ পলক, বিচারপতি মানিক, সাবেক আইজিপি আব্দুল আল মামুনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। পরে তাদেরকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। এদিন সচিবালয়ের সামনে নাশকতার মামলায় 22 জন আনসার সদস্যকে গ্রেপ্তার দেখানো হয়। এর মধ্যে 7 জনকে 3 দিন করে রিমান্ড মঞ্জুর করেন আদালত। বিস্তারিত রাব্বি হোসেনের প্রতিবেদনে। বুধবার সকালে আদালতের কার্যক্রম শুরুর পরপরই তোলা হয় সালমান এফ রহমান, আনিসুল হক, জুনায়েদ আহমেদ পলক ও পুলিশের সাবেক আইজিপি আব্দুল আল মামুনকে। এছাড়া এবারই প্রথম ঢাকার আদালতে তোলা হয় সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিককে। রাজধানীর বাড্ডা থানার পৃথক 3 মামলায় আনিসুল হক ও জুনায়েদ আহমেদ পলক এবং একই থানায় আরও 2 মামলায় সাবেক আইজিপি আব্দুল আল মামুনকে গ্রেপ্তার দেখানোর আবেদন করা হয়। এছাড়া বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিককে বাড্ডা থানায় 4টি, আদাবর ও লালবাগ থানার 2টি মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন হয়। মামলাগুলোর শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাকিয়াল ফারাবির আদালত প্রত্যেককে নতুন করে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন। তবে পুলিশের পক্ষ থেকে কোনো রিমান্ডের আবেদন করা হয়নি।
বাড্ডা থানার মামলা হচ্ছে 11/9/24 আব্দুল্লাল মামুন, জুনায়েদ হোসেন পলক, সালমান এফ রহমান এবং আনিসুল হককে সোনেশ দেখানো হয়। এবং খিলগা থানার মামলা নম্বর হচ্ছে 7/8/24 সালমান এফ রহমান সাহেবকে সোনেশ দেখানো হয়। এবং দেখা যাচ্ছে যে বাড্ডা থানার আরেকটা মামলা 3/8/24 আব্দুল্লাল মামুন, সালমান এফ রহমান, আনিসুল হক এবং শামসুদ্দিন চৌধুরী মানিক ওনাকে সোনেশ দেখানো হয়। সব মিলে মোট হচ্ছে প্রায় 10 থেকে 12টা মামলাতে তাদেরকে সোনেশ দেখানো হয়েছে। আসামি পক্ষের আইনজীবীদের দাবি তারা কেউই জুলাই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত নন, শুধু রাজনৈতিক কারণেই তাদের মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। অভিযোগগুলি সম্পূর্ণ ব্যক্তিহীন, উদ্দেশ্য প্রণোদিত। আমরা বিজ্ঞ আদালত থেকে বলেছি যে ওনাকে যদি এই মামলায় সম্পৃক্ত করা হয় তাহলে জুডিশিয়ালের প্রতি এবং আইনের প্রতি মানুষের শ্রদ্ধা হারাবে। তারা ঘটনাস্থলে উপস্থিত ছিল এ কথাও এই মামলার ইজহারে কোনোটাই বলা হয় নাই, এবং তারা ঘটনার সময় কোথায় ছিল এবং তারা কাউকে নির্দেশনা দিয়েছে কিনা এরকম কোনো ভিকটিম বা ব্যক্তিকে পাওয়া যায় নাই, কারো স্টেটমেন্ট পাওয়া যায় নাই। এদিকে সচিবালয়ে সংঘর্ষের ঘটনায় শাহবাগ থানায় দায়ের করা ভাঙচুর ও নাশকতার মামলায় নতুন করে 22 জন আনসার সদস্যকে গ্রেপ্তার দেখিয়ে এর মধ্যে 7 জনের 3 দিন করে রিমান্ডে নেওয়ার আবেদন মঞ্জুর করেন আদালত। রাব্বি হোসেন, এখন, ঢাকা। সান্ধ্যবাজারের সময় হলো আরও একটি বিরতির। ফিরছে কিছুক্ষণের মধ্যেই। ফিরে এলাম বিরতির পর। দেখছেন সান্ধ্যবাজার। 2 লাখ টন চাল ও 4 লাখ টন গম আমদানির নীতিগত অনুমোদন দিয়েছে অর্থনৈতিক বিষয়ক সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি। বুধবার সচিবালয়ে কমিটির বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। এই 2 প্রস্তাব পরবর্তীতে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে অনুমোদনের জন্য উত্থাপিত হবে। আমাদের স্টকে রাখার জন্য 2 লক্ষ টন চাল, 4 লক্ষ টন গম আমদানি করার জন্য আমরা অ্যাপ্রুভ করেছি। ইউরিয়া সার আমরা অ্যাপ্রুভ করেছি 3টা সার, 3টা লটে, যেটা দ্রুত আসবে। বড় ধান হলো খুব ইন্টেন্সিভ সার, মানে ইনপুট ইন্টেন্সিভ যেটা আমরা বলি, ওটা এনশিওর করার জন্য আমরা অ্যাপ্রুভ করি। অতএব আপনারা সবাইকে একটা মেসেজ দেবেন, সার, খাদ্যদ্রব্য এগুলো কোনো ঘাটতি হবে না। যেমনি হোক আমরা এখান থেকে পারে অর্থের সংস্থান করতে। 17 বছর পর নতুন নেতৃত্ব নিয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সাথে বুধবার বৈঠক করেছে ব্যাংক মালিকদের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস। বৈঠকে ব্যাংকগুলোতে কিছু জায়গায় অতিরিক্ত আর কম শাসনের কথা জানানো হয়েছে। সেই সাথে ব্যাংক আইন সংশোধনের দাবিও জানিয়েছে সংগঠনটি। সেই সাথে আইন পরিবর্তন হলে 60% পর্যন্ত খেলাপি ঋণ আদায় সম্ভব বলে জানায় তারা। বিস্তারিত আতাউর নিয়নের প্রতিবেদনে। 2021 সালের জুন মাসে দেশের ব্যাংক খাতের অতিরিক্ত তারল্য ছিল 2,32,000 কোটি টাকা, যা 2024 সালের ফেব্রুয়ারি মাসে 1,62,000 কোটি টাকায় নেমে আসে। এর বড় কারণ নামে বেনামে ঋণ নিয়ে খেলাপি হওয়া আর নানাভাবে অর্থ আত্মসাৎ করা। আওয়ামী সরকার ক্ষমতায় থাকা অবস্থায় 2011-12 অর্থ বছরের চতুর্থ প্রান্তিকে দেশের ব্যাংক খাতের মোট খেলাপি ঋণ ছিল 42,725 কোটি টাকা। 2023-24 অর্থ বছর শেষে তা বেড়ে হয়েছে প্রায় 2.25 লাখ কোটি টাকা। ফলে বেসরকারি ব্যাংকও এখন তার প্রভাব এড়িয়ে চলতে পারছে না। শেখ হাসিনার সরকার ক্ষমতায় আসার পর তার সহযোগীরা একে একে দখল নিতে শুরু করে বেসরকারি ব্যাংক। এতে 44টি বেসরকারি ব্যাংকের 3 ভাগের 1 ভাগেরও বেশি দখলে নেয় আওয়ামী সরকার। ফলে একদিকে যেমন ব্যাংক খাতে ঋণের পরিমাণ বেড়েছে, অন্যদিকে সরকারি ও বেসরকারি উভয় ব্যাংকের অনাদায় অর্থের পরিমাণও বেড়েছে। ফলে ধীরে ধীরে তারল্য সংকট চরম আকার ধারণ করে ব্যাংকে। এমন অবস্থায় গত 5 আগস্ট শেখ হাসিনা সরকার পতনের 2 দিন আগেই দেশ থেকে পালিয়ে যায় এক্সিম ব্যাংক ও বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকসের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার। সেই সাথে আত্মগোপনে থাকায় গ্রেফতার হন সালমান এফ রহমান। আর আগে থেকেই সিঙ্গাপুরে পাড়ি জমান ইসলামী ব্যাংকগুলোর দখলদার এস আলম। সরকার পরিবর্তনের পর প্রথমে দখল হওয়া ব্যাংকের পর্ষদ পুনর্গঠন করে কেন্দ্রীয় ব্যাংক। ধারাবাহিকতায় বিএবির নতুন নেতৃত্ব নিয়ে আসে সংগঠনটির সদস্যরা। এরপরই বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সাথে বৈঠক করতে আসে সংগঠনটি। বুধবার বিকেল 3টার পর থেকে আসতে শুরু করে সংগঠনটির চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও অন্যান্য সদস্যরা। পরে বৈঠক শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন তারা। বিএবি জানায়, এতদিন পর্যন্ত এসব ব্যাংকগুলোর কিছু জায়গায় অতিরিক্ত শাসন আর কিছু জায়গায় কম শাসন করে আসছে বাংলাদেশ ব্যাংক। সেই সাথে ব্যাংক কোম্পানি আইন সংশোধনের কথাও জানিয়েছে ব্যাংক মালিকরা। ব্যাংকগুলা আমাদের যে বিএবি আছে,
আমাদের সাথে যেন একটু পরামর্শ করা হয়, পরামর্শ করে যদি সব দুনো সাইড দেখে যদি একটা সিদ্ধান্ত নেয় রিফর্ম করা, তাহলে সেটা সবার কাছে অ্যাকসেপ্টেবল হবে। এছাড়াও আইনের ফাঁকফোকরের কারণে আদায় করা যাচ্ছে না খেলাপি ঋণ। সেটা ঠিক হলে 60% খেলাপি ঋণ আদায় করা সম্ভব বলে জানিয়েছে সংগঠনটি। আইনের দুর্বলতার কারণে লিগ্যাল সাপোর্ট ঠিক মতো পাইনি। তো ওনাকে বললাম যে এই সমস্ত এরিয়া আপনাকে অ্যাড্রেস করতে হবে এবং যাতে আমরা আমাদের লোনগুলোকে রিকভার করতে পারি। আমি ওনাকে এটাও বলছি যে যদি আইনগুলোকে শক্তিশালী করা হয়, আমরা মোটামুটি ব্যাংকিং সেক্টরে যে ডিফল্ট লোন আছে সেটা আমরা মোটামুটি 60% আদায় করতে পারবো। এদিকে টাকা ছাপিয়ে ঋণ দেওয়া বন্ধ করেছে বাংলাদেশ ব্যাংক। তাই ইসলামী ধারার ব্যাংকগুলো সাধারণ কার্যক্রম পরিচালনা করা ব্যাংকগুলো থেকে নিতে হবে ঋণ। তাই এই বিষয়ে নতুন কাঠামো ও ইসলামী ব্যাংকিংয়ে আলাদা নজর দেওয়ার দাবি তোলা হয় বৈঠকে। পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য আমরা অত্যন্ত নিবিড়ভাবে কাজ করছি এবং এটা কাটিয়ে উঠবো ইনশাআল্লাহ। অপরদিকে বৈঠকে স্টেক হোল্ডার কনসালটেশনের মাধ্যমে ব্যাংক খাতে নীতিমালা তৈরি, খেলাপি ঋণ আদায়ে নিয়ন্ত্রণ বিভাগ পরিবর্তন ও অর্থ ঋণ আদালতে ঋণ বন্ধ করার কথা জানিয়েছে গভর্নর। এদিন গভর্নরের সঙ্গে বৈঠক করে ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানগুলোর সংগঠন। তবে তারা কথা না বলে গণমাধ্যমকে এড়িয়ে যান। আতনিয়ন, এখন, ঢাকা। সান্ধ্যবাজারের সময় হলো আরও একটি বিরতির। ফিরছে কিছুক্ষণের মধ্যেই। বিরতির পর আবারও স্বাগত। দেখছেন সান্ধ্যবাজার। বাংলাদেশ ভারত টেস্ট সিরিজ প্রসঙ্গ। সিরিজের প্রথম টেস্টে বৃহস্পতিবার মুখোমুখি হচ্ছে দুই দল। অতীত কন্ডিশন কিংবা প্রতিপক্ষ নিয়ে না ভেবে নিজেদের পারফরমেন্সে মনোযোগী বাংলাদেশ দল, জানিয়েছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ক্রিকেটারদের ভারতকে চ্যালেঞ্জ জানানোর সব সামর্থ্য আছে বলেও জানিয়েছেন তিনি। চেন্নাইয়ের পি চিদাম্বরম স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে সকাল 10টায়। বিস্তারিত জানাচ্ছেন নোমান আব্দুল্লাহ। আমি আশা করব যে বাংলাদেশ ক্রিকেট টিম যেভাবে টেস্ট ক্রিকেট খেলছে এখন, আমার মনে হয় সবগুলা টিম আমাদের সাথে খেলার জন্য আগ্রহী হবে। পেশাদার জীবনে আবেগের ঠাঁই কই? আবেগ দিয়ে কি আর খেলা চলে? ক্রিকেট এদেশের মানুষের মননে মিশে থাকে, তবে ক্রিকেটারদের তো বাস্তবমুখী হতেই হবে। শান্ত মিরাজদের বাংলাদেশ সে পথেই হাঁটছে। পাকিস্তানকে টেস্ট সিরিজে ধবল ধোলাই করার সুখস্মৃতি সঙ্গী হচ্ছে ঠিকই, তবে ভারতের মতো পরাশক্তির বিপক্ষে খেলতে নামলে রিয়েলিটি মেনে নিতেই হবে। পিচ কন্ডিশনও বিবেচনায় রাখতে হবে। সবচেয়ে বড় ব্যাপার, নিজের সামর্থ্য সম্পর্কে সঠিক ধারণা রাখতে হবে। আমি বিশ্বাস করি আমাদের টিমের ওই অ্যাবিলিটি আছে এখানে ভালো ক্রিকেট খেলা। সো ইম্পর্টেন্ট 5 দিনের একটা ম্যাচ হয়, 5টা দিন আমরা কিভাবে ভালো ক্রিকেট খেলতে পারি, লক্ষ্য তো একটাই থাকে যে আমরা প্রত্যেকটা ম্যাচ জিতবো। রেজাল্ট নিয়ে যদি বলেন, ডে 5-এ লাস্ট সেশনে যে আমাদের রেজাল্ট নিয়ে চিন্তা, সো তার আগ পর্যন্ত আমরা জাস্ট চেষ্টা করব যে আমাদের স্ট্রেংথ অনুযায়ী খেলা। কেবল নিজেদের নিয়েই নয়, ধারণা রাখতে হবে প্রতিপক্ষ নিয়েও। বিশেষ করে প্রতিপক্ষ শিবিরে যখন থাকেন রোহিত, কোহলিরা, বোলিং অ্যাটাকে থাকেন বুমরা, শামি কিংবা অশ্বিন, জাদেজার মতো অভিজ্ঞ অস্ত্র। প্রতিপক্ষের শক্তি দুর্বলতা নিয়ে চুলচেরা বিশ্লেষণ করেই তো মাঠে নামতে হবে। প্রত্যেকটা প্লেয়ারই এটা নিয়ে অ্যানালাইসিস করে। যখন আমরা আমাদের দেশে প্র্যাকটিস করি তখন এই বিষয়গুলো নিয়ে কথা হয় এবং কি ধরনের চ্যালেঞ্জ আসতে পারে বা আমরা কি ধরনের চ্যালেঞ্জ তাদেরকে দিতে পারি, এই বিষয়গুলো নিয়ে তো অবশ্যই প্র্যাকটিস হয় এবং সবার ওই আইডিয়াটা থাকে সবসময়। উইকেটের ব্যাপারে যতটুকু দেখে বুঝেছি ভালো একটা উইকেটই হবে। খুব বেশি স্পিন বা পেস বোলিং এটা নিয়ে কথা বলতে চাই না। যত তাড়াতাড়ি সম্ভব আমরা উইকেটটা অ্যাডাপ্ট করার চেষ্টা করব। ভারতের মাটিতে হরহামেশা টেস্ট খেলার সুযোগ পায় না বাংলাদেশ। এ যাবৎকালে প্রতিবেশী দেশটিতে 3টি টেস্ট খেলেছে দল, বড় ব্যবধানে হেরেছে সবকটিতেই। শান্তরা কি এবার ইতিহাস বদলাতে পারবেন? উত্তর খোঁজা শুরু হবে ধনী শহর থেকে। নোমান আব্দুল্লাহ, এখন। এর মধ্যে দিয়ে শেষ করছি সান্ধ্যবাজার। যাবার আগে জানাতে চাই, এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে হলে ভিজিট করুন www.ekon.tv। এছাড়া ফেসবুক দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekon এবং ইউটিউব দেখতে ভিজিট করুন youtube.com/echontv।